সুধী দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সকলকে আজকে এটিএন বাংলার অনুষ্ঠান ডক্টর স্টেশন হতে। আজকে আমরা আলোচনা করব আমাদের জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট অর্থোপেডিক্স, যেটা হাড় জনিত যেসব রোগ কিংবা বাংলাদেশে খুব তো অ্যাক্সিডেন্টের মাত্রা বা বিভিন্ন হাড় ভাঙার যেসব চিকিৎসা সেসব নিয়ে কথা বলবো। এবং আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন আমাদের দুজন শ্রদ্ধেয় চিকিৎসক। আমি প্রথমে পরিচয় করে দিচ্ছি আমাদের সম্মানিত চিকিৎসক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম স্যারের সাথে। তিনি সাবেক বিভাগীয় প্রধান এবং অধ্যাপক অর্থোপেডিক সার্জারি বিভাগ চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং হাসপাতাল, বর্তমানে সিনিয়র কনসালটেন্ট হিসেবে আছেন সিএসসিআর প্রাইভেট হাসপাতালে। আমাদের সাথে আরও আছেন ডাক্তার মোহাম্মদ আব্দুল আওয়াল, তিনি সহকারী অধ্যাপক স্পাইনাল সার্জারি বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় ঢাকা, এবং তিনি আরও সিনিয়র কনসালটেন্ট হিসেবে আছেন পার্কভিউ হাসপাতাল এবং এভার কেয়ার হাসপাতাল চট্টগ্রামের সাথে। সুধী দর্শক, অনুষ্ঠানের সঞ্চালকের ভূমিকায় যথারীতি আমি ডাক্তার সাগরিকা শারমিন আছি, সহযোগী অধ্যাপক সার্জারি বিভাগ মেরিন সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে। আসুন বেশি কথা না বাড়িয়ে আমরা হাড়ের যেসব রোগ কিংবা যেসব অসুবিধার সম্মুখীন আমাদের সাধারণ জনগণ হয়ে থাকে সে সম্পর্কে আমরা জেনে নেই। এই সাবজেক্টটাকে আমাদের ডাক্তারি ভাষায় আমরা বলি অর্থোপেডিক্স। স্যার, আমাদেরকে যদি একটু বলেন, আমি প্রথমে যাচ্ছি প্রফেসর ডাক্তার মঞ্জুরুল ইসলাম স্যারের কাছে। অর্থোপেডিক সার্জারি বা অর্থোপেডিক্স যে সাবজেক্ট এটা এবং রিউমাটোলজি এই যে একটা পরিসর, এই সম্পর্কে যদি আমাদের সাধারণ দর্শকদের কিছু বলেন। আসলে অর্থোপেডিক্স এবং ট্রমাটোলজি দুটা আঙ্গাঙ্গিকভাবে জড়িত একটা বিষয়। অর্থোপেডিক্স বলতে আমরা বুঝি আসলে এই মাথা ছাড়া, মানে মাথা ছাড়া শরীরের সমস্ত মাস্কুলোস্কেলেটাল সিস্টেম অ্যাজ এ হোল এর যেসব রোগ এবং আঘাতজনিত যেসব সমস্যা হয় সেগুলো সব কিছুই এই অর্থোপেডিক সার্জারি এবং ট্রমাটোলজি ডিল করে। এটা নিয়ে মানে তাদের পরিসর আর কি। তো এখানে এর সাবজেক্টটা এত ভাস্ট যে এই সাবজেক্টটা এখন এককভাবে কেউ এটা নিয়ে মানে চিকিৎসা করা, এগুলো এখন অনেকগুলো ভাগ হয়ে গেছে। যেমন হ্যান্ড সার্জারি একটা ভাগ, আপনার স্পাইন সার্জারি একটা ভাগ, তারপরে আর্থোপ্লাস্টি একটা ভাগ, তারপরে এইরকমভাবে এক এক ভাগ হয়ে গেছে। আমরা যখন ইনিশিয়ালি এই সাবজেক্টে করতাম বা আমাদের আগে, তখন তো অর্থোপেডিক্সই আলাদা ছিল না। আমরাই প্রথম অর্থোপেডিক্সের একদম একেবারে প্রথম দিকের বলতে পারেন, যখন অর্থোপেডিক্স আলাদা হয়ে গেল এবং আলাদাভাবে এর চিকিৎসার সেবা শুরু হলো, এটা হলো। এবং এখন এই হ্যান্ড সার্জারি আলাদা হয়ে গেছে, হ্যান্ড সার্জারিতে আলাদা স্পেশালিস্ট আছে, তো ওনারা এটা নিয়ে ডিল করেন। আর ট্রমাটোলজি মানে আঘাতজনিত কারণে এখন আমাদের দেশে এত বেশি অ্যাক্সিডেন্ট হয়, যে এত বেশি যে এটার গুরুত্ব এবং এর মানে সংখ্যা এত বেশি যে আমরা আসলে মানে কোল্ড অর্থোপেডিক করতেই পারি না। চিকিৎসা কোল্ড অর্থোপেডিক্স করা প্রায় কঠিন হয়ে পড়েছে। হাসপাতালগুলো পুরো হাসপাতাল সয়লাভ হয়ে যায় শুধু ট্রমাটোলজি কেস দিয়ে। প্রতিদিনই দেখা যায় খবরের কাগজ খুললেই মানে কোথাও না কোথাও অ্যাক্সিডেন্ট হচ্ছে, এবং বাংলাদেশে এটা এত বেশি কমন। এবং এই যে স্যার যেটা বলেন যে ট্রমাটোলজি, সেই ট্রমাটোলজি চিকিৎসা করতে গিয়ে আমাদের বরং অর্থোপেডিক্স ডক্টররা অনেক বেশি সময় ব্যয় করতে হচ্ছে, ঠিক আছে। এবং এই ট্রমাটোলজি যে অ্যাক্সিডেন্টের পরের যে চিকিৎসা, সেটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট। এই সম্পর্কে আপনি যদি স্যার একটু বলেন যে কোনো হাড় ভাঙা কিংবা ট্রমাটোলজি বা অ্যাক্সিডেন্টের একটা রোগী কীভাবে ত্বরিত চিকিৎসা নিয়ে থাকবে বা বেশি জরুরি জিনিস যেটা আমাদের দেশে একটু ইগনোর হয়ে যায়, সেটা হচ্ছে সময় মতো রুগীরা এবং রুগীর আত্মীয় স্বজনরা হাসপাতালে বা মানে স্পেশালিস্ট ডাক্তারদের যারা বিশেষজ্ঞ তাদের কাছে না নিয়ে আসে না। তারা চেষ্টা করে ওই হাড় ভাঙ্গা বা এই জাতীয় কোয়াক ডাক্তার যারা আছে তাদের কাছে অ্যাপ্রোচ করতে, এবং তারা এটা চিকিৎসা না করে বরঞ্চ অপচিকিৎসা করে এটা জিনিসটা এরকম খারাপ করে দেয় যে পরবর্তী পর্যায়ে যদি আপনি ভালো ডাক্তারের কাছেও যান বা স্পেশালিস্ট ডাক্তারের কাছেও যান, তারা এটার যতটুকু সম্ভব সেটুকু করতে পারে না।
ও মানে সাহায্য করতে পারে না দেরি হয়ে গেলে। মানে দেরি হয়ে গেলে যে জিনিসটা ঘটে সেটা আসলে দেখা যায় যে সাথে সাথে আসলে যে জিনিসটা খুব সহজে মানে রিকভার হতো বা আগের ফর্মে ফিরে যেত, সেটা আর হচ্ছে না, দেখা যাচ্ছে কখনো হার। আমি একটা উদাহরণ দিই, যেমন সিম্পল একটা ওই রেডিয়াল হেড বা ওই একটা হাড়ের মাথা ভেঙে গেল, ডিসপ্লেসমেন্টে কিছু হয়নি, এর চিকিৎসা দরকার হলো শুধুমাত্র গলায় হাতটা ঝুলিয়ে রাখা 10 দিনের জন্য। তাও 10 দিন ঝুলিয়ে রাখার পরে ওকে যদি আমরা ফিজিওথেরাপি বা রিহ্যাবিলিটেশন প্রোগ্রামে যাই এবং রুগী নিজে নিজে যদি ব্যায়াম করে সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। কিন্তু সেই রুগীগুলো যদি আপনার মানে এমনি কোয়াক ডাক্তারের কাছে যায় বা ওই হাড় ভাঙা ডাক্তার যারা বলি, তাদের কাছে ওরা খুব জোরে সোরে ওদের নানা রকম পাতা টাতা দিয়ে এগুলো দিয়ে ব্যান্ডেজ বেঁধে দেয়, ওই রোগটা তো কিছু ভালো হয়ই না। জীবনযাত্রার মানোন্নয়নের সাথে সাথে আপনার এবং আপনার পরিবারের সুচিকিৎসার নিশ্চয়তায় বিশ্বমানের সকল স্বাস্থ্যসেবার সুযোগ সুবিধা নিয়ে গড়ে তুলেছে চট্টগ্রামের সর্ববৃহৎ প্রাইভেট হাসপাতাল পার্ক ভিউ হসপিটাল, যেখানে পাওয়া যাবে প্যাথোলজির সকল পরীক্ষা নিরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই সহ আধুনিক ডায়াগনস্টিক সেন্টারের সকল সুযোগ সুবিধা। প্রতি বছর বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক রোগী পার্শ্ববর্তী দেশ ভারত, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইউরোপ এবং আমেরিকাতে চিকিৎসার জন্য যায়। আমাদের উদ্দেশ্য হচ্ছে সাধ্যের মধ্যে সেই বিশ্বমানের স্বাস্থ্যসেবা চট্টগ্রামের মানুষের দোরগোড়ায় পৌঁছানো। কোর অফ কেয়ার সমন্বিত স্বাস্থ্যসেবার এই উদ্দেশ্যকে সামনে রেখে পার্ক ভিউ হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু। পার্ক ভিউ হসপিটাল এবং ডায়াগনস্টিক সেন্টারকে আমরা সাজিয়েছি রোগীদের সর্বোচ্চ স্বাস্থ্যকে গুরুত্ব দিয়ে। দেশের সর্বস্তরের মানুষের সুচিকিৎসার নিশ্চয়তায় সপ্তাহে 7 দিন 24 ঘন্টা আমরা এনে দিচ্ছি দেশের সর্বাধুনিক চিকিৎসা সেবা, যা এখন আপনার দোরগোড়ায়। পার্ক ভিউ হসপিটাল, কোর অফ কেয়ার। তাই বন্দরনগরী চট্টগ্রামে স্বাস্থ্যসেবার প্রতিকৃত ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড দীর্ঘ 33 বছরেরও অধিক সময় ধরে সকল শ্রেণী পেশার মানুষকে আস্থা ও বিশ্বস্ততার সাথে নিরলসভাবে উন্নতমানের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠান। চট্টগ্রামের প্রাণকেন্দ্র জিইসি মোড়ের OR নিজাম রোডে অবস্থান করছে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল। পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিত করে রোগ নির্ণয়ের জন্য যেমন রয়েছে বিশেষায়িত ল্যাব ও ডায়াগনস্টিক সার্ভিস, তেমনি রোগ নির্ণয় পরবর্তী চিকিৎসা সেবা প্রদানের জন্য রয়েছে হসপিটাল সার্ভিস, হার্ট সেন্টার ও সার্ভিস, এমনকি অত্যাধুনিক RT-PCR এর সমন্বয়ে পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা, ICU, CCU, HDU, NICU, PICU, CICU, ডায়ালাইসিস, ওয়ার্ড অ্যান্ড ডিলাক্স কেবিন, এমনকি দেশে বিদেশে প্রশিক্ষিত ডাক্তারদের কনসালটেশন টিম ও ল্যাব টেকনিশিয়ান। চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড। Welcome to Southern Medical College and Hospital, which was established 19th January 2005, is approved by Ministry of Health and Family Welfare, affiliated by the University of Chittagong, recognized by the Bangladesh Medical and Dental Council, aiming to give nation a group of luminous medical graduates. Southern Medical College and Hospital have a large green campus situated on 2.5 acres of land. The green scenery and beautiful view is so attractive to patients, students and all visitors. Hospital with 500 bed capacity is also situated in college area, where we can have full range of surgical procedure with operation theatre, recovery room, patient ward and other medical faculties. পরন্তু ওই বেঁধে দেওয়ার কারণে রক্ত চলাচলের সমস্যা হয়ে পরবর্তীতে দেখা যায় সাংঘাতিক একটা খারাপ কিছু হয়ে গেলো। হয়তো এমনও যায় যে এই সামান্য জিনিস সেটার জন্য হাত কেটে ফেলতে হয়। এগুলো খুবই মানে মারাত্মক এবং আমরা অহরহ এটা পাচ্ছি। এবং অথচ ওই রোগীটা যদি আমাদের কাছে আসতো, এটা একটা উদাহরণ বললাম। আর একটা বলতে পারি যেমন পুল এলবো, ছোটো বাচ্চারা আসতে চাচ্ছে না, তুলে যাচ্ছে, তাকে তার মা ধরে একটু হাত ধরে একটু টান দিছে, একটু টান দিয়ে ওর ডেভেলপমেন্টাল কারণে ওই রেডিয়াল ওই হাড়ের মাথাটা ছোট থাকে, ওই ইয়ের মাঝখান থেকে ক্যাপসুলের মাঝখান থেকে ওটা বেরিয়ে আসে।
বেরিয়ে আসলে ওটা একটা ছোট্ট ম্যানোভার একটু সুপারনেট করে ভাঁজ করে দিলেই ওটা ঠিক হয়ে যায় এবং বাচ্চা তীব্র চিৎকার করতে হয়, কিন্তু চিৎকার বন্ধ হয়ে যায়, বাচ্চা ভালো হয়ে যায়। কিন্তু ওইটা যদি ওই ওদের কাছে চলে গেলে ওরা যদি মালিশ করে এবং উল্টোপাল্টা চিকিৎসা করে, এটা একদম খারাপ হয়ে যায়। স্যার একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন যে মালিশ, ঠিক আছে, সব জায়গায় তো আসলে মালিশ চলে না, বিশেষ করে আমাদের গ্রামে গঞ্জে বা যারা একটু ঠিক শহরের মাঝে নেই বা একটু সাইডে থাকেন, তারাই দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে এ ধরনের কবিরাজ কিংবা বিভিন্ন জনের কাছে যাচ্ছেন এবং এই যে মালিশ এবং এই লতাপাতা দিয়ে সেখানে যে ক্ষতিটা হচ্ছে যে দেখা যায় যে ওই অর্গানে যে রক্ত চলাচলটা সেটাই কমে গিয়ে বরং দেখা যাচ্ছে আলটিমেটলি ওই অঙ্গটাই পচে যাচ্ছে, ওই হাড়টাই হয়তো পচে যাচ্ছে, হাড়টা কেটে ফেলতে হচ্ছে, যেটা স্যার বলছিলেন এতক্ষণ। তাহলে একজনের একটা হাতই যদি না থাকে তাহলে তো জীবনটা কিছুটা দুর্বিষহ হবে। অনেক ধন্যবাদ স্যার। আমরা এখন যাচ্ছি ডক্টর মোহাম্মদ আব্দুল আওয়ালের কাছে। আপনি যদি ডক্টর আওয়াল একটু যদি বলেন যে মেরুদণ্ডে আপনি মানে স্পেশালি স্পাইন সার্জারি নিয়ে কাজ করছেন, তো মেরুদণ্ডে কি কি ধরনের প্রবলেম নিয়ে আমাদের রোগীরা আসছে বাংলাদেশের বেসিসে বিশেষ করে? ধন্যবাদ। সবচেয়ে কমন সাধারণ যে সমস্ত রোগগুলো নিয়ে আসে সেগুলো হলো নেক পেন এবং ব্যাক পেন, দুইটা। ব্যাক পেন এবং নেক পেন দুটো মোস্ট কমন আমাদের এই বর্তমান সোসাইটিতে খুব কমন। তো এছাড়া মেরুদণ্ডে বিভিন্ন ধরনের রোগ আছে, যেমন আপনি ডিজেনারেটিভ চেঞ্জের জন্য হতে পারে এই যে ব্যাক পেন নেক পেন। ব্যাক পেন নেক পেনটা আসলে রোগ না, এটা হলো একটা সিমটমস, ওই সিমটমসটা নিয়ে আমাদের কাছে আসে। তো মানে সিমটম বলতে রোগী যেটা, হ্যাঁ, সেটা নিয়ে আমাদের কাছে আসে। এখন দেখা যায় ব্যাক পেনের 90% কজ হলো জাস্ট আমাদের মেকানিক্যাল প্রবলেম, আমাদের বসাটা সাইন্টিফিক ওয়েতে হয় না, আমরা ঠিকভাবে ঠিক সময় পর্যন্ত বসি না, এবং বাড়ি কাজ করে ওয়েট লিফটিং করে, এই সমস্ত বিভিন্ন কারণে। এবং আমাদের যে বর্তমান যে সোসাইটিটা হলো যে অ্যাক্টিভ মুভমেন্ট কম, ডেস্ক ওয়ার্ক বেশি, ডেস্কে আমরা কাজ করি বহুক্ষণ বসে, এই সমস্ত কারণে ব্যাক পেন এবং নেক পেন। সেডেন্টারি ওয়ার্ক বলছি, আরেকটা যে কম্পিউটার দেখি আমরা, হ্যাঁ, তো নেক পেন এই সমস্ত কাজগুলো হয়। কিন্তু অ্যাজ এ হোল ব্যাক পেন এবং নেক পেনের প্রচুর কারণ আছে যেগুলো কমন। যেমন আরেকটা কমন হলো ডিস্ক প্রলাপসের জন্য হয়, আর হয় কিছু ডিজেনারেটিভ চেঞ্জ আছে এবং অস্টিওআর্থ্রোপ্যাথি বলি, যেমন অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস, এটাও একটা কারণ। কিছু ট্রমার একটা কারণ, ট্রমার জন্য হতে পারে। তারপর কিছু কনজেনিটাল অ্যানোমালি আছে, যেমন কনজেনিটাল পার্স ডিফেক্ট বলে। কনজেনিটাল বলতে জন্মগত কিছু ত্রুটি থাকে, ওইটা সম্পর্কে বলছেন। এটা হলো ডেভেলপমেন্টের কোনো যদি অ্যানোমালি থাকে, জন্মগত করে থাকে, তখন হয় কি ভার্টিব্রাল বডিগুলো ডিসপ্লেস হয়ে যায়। কি কি অ্যানোমালি বা কি কি সমস্যা, মানে সাধারণত এটা তো বাচ্চাদেরই হবে, যে কি কি সমস্যা? যেমন আছে স্পাইনাল বাইপিটা হতে পারে কারো, মানে মেরুদণ্ডের পিছনের দিকে পুরোপুরি ডেভেলপ করে না। আবার কোনো সময় হয় কি যে মেরুদণ্ডের যে স্ট্রাকচার ওখানে ডিফেক্ট থাকার ফলে একটা ভার্টিব্রা, যেগুলো বাংলা আমরা কোষেরিকা বলি, একটা ভার্টিব্রা একটা ডিসপ্লেস হয়ে যায়, যেটা স্পন্ডাইলোলিস্থেসিস বলি। তো এটা একটা বড় ধরনের কারণ ব্যাক পেন হওয়ার জন্য। আর কিছু হলো অস্টিওপোরোসিস, একটা এখন কমন মেটাবলিক ডিসঅর্ডারের মধ্যে এগুলো আছে। এরপরে যেটা হয় সেটা টিউমার হতে পারে, প্রাইমারি টিউমার হতে পারে, অস্টিওকন্ড্রোমা অথবা এরকম বিনাইন টাইপের অস্টিওসার্কোমা, এটা খুব রেয়ার। বিশেষ করে বেশি হয় মেটাস্টেটিক টিউমার, যেমন অন্য জায়গায় টিউমার হলো, টিউমারটা মেরুদণ্ডে আসে, জায়গায় ক্যান্সার হয়েছে সেটা এখানে মেরুদণ্ডে ছড়াতে পারে, মানে ওই ক্যান্সারের কোষগুলো এখানে এসে। আরেকটা কমন কারণ হয় আমাদের এখানে, সেটা হলো আমাদের দেশের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি টিবি ইনফেকশন, টিবি স্পাইন, এটা একটা কমন কারণ। এই সমস্ত কারণগুলো টিবিতে বেশি হয়। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি যে স্পাইনে যদি কোনো রোগ হয়, যে অনেকগুলোই বললেন, তার মধ্যে টিবিও আছে, ক্যান্সারের মেটাস্টাসিস আছে এবং কনজেনিটাল আছে, আরও তো আছেই ডিস্ক প্রলাপস, এগুলোর জন্য আপনারা কি পরীক্ষা নিরীক্ষা সাধারণত করে থাকেন? এগুলোকে আমাদের চিটাগংয়ে এখন মানে চট্টগ্রাম বিভাগে কি অ্যাভেলেবল কিনা? স্পাইনে আমাদের এখানে স্পাইন রিলেটেড রোগ যে সমস্ত ডিজিজগুলো আছে, এগুলো ডায়াগনোসিসের জন্য মোটামুটি সব পরীক্ষা চিটাগাং পসিবল। সো কমনলি যেগুলো আমাদের এখানে করতে হয়, একটা হলো এক্সরে, একটা মোস্ট বেসিক একটা ইনভেস্টিগেশন, ভালো কোয়ালিটি। হ্যাঁ,
তারপর এমআরআই এখন মোটামুটি অ্যাভেলেবল আমাদের চট্টগ্রাম শহরে। তারপর সিটি স্ক্যান, আর কিছু নিউরোলজিক্যাল টেস্ট আছে, এনসিবি, এনসিএস, নার্ভ কন্ডাকশন টেস্ট, হ্যাঁ, এই টেস্টগুলো আমাদেরকে করতে হয়। আর কিছু এবং আরেকটা ইম্পর্টেন্ট টেস্ট হয় বিএমডি, বোন ডেন্সিটিমিটি, যেটা অস্টিওপোরোসিসের জন্য প্রয়োজন। দেখুন এগুলো আমাদের চট্টগ্রামে অ্যাভেলেবল মোটামুটি হচ্ছে, এবং এটা খুব গুরুত্বপূর্ণ তথ্য, অনেক চট্টগ্রামবাসী আসলে জানেন না জিনিসটা। আর একটা জিনিস প্রশ্ন করতে চাই যে আপনারা স্পাইনের ক্ষেত্রে স্পাইনাল সার্জন, আপনি একজন স্পাইনাল সার্জন ডেফিনেটলি, তো আপনি কি কি সার্জারি করেন বা কি কি রোগের আপনারা সার্জারিগুলো করছেন? আমাদের স্পাইন সার্জারিতে আমাদের এখানে মোটামুটি সব সার্জারিগুলো হয়, কিছু স্পেসিফিক সার্জারি এখানে হয় না, কোনো বাকি সব সার্জারিগুলো হয়। যেমন কমন যে সার্জারিগুলো, ডিস্ক প্রলাপসের জন্য আমরা ডিস্কেক্টমি করি, তারপর লিস্থেসিস যেগুলো বলে, ভার্টিব্রাল ডিসপ্লেসমেন্ট যেগুলো হয়, ওগুলা কারেকশন এবং ফিউশনের জন্য আমরা সার্জারি করি, যেটাকে স্টেবিলাইজেশন করি, স্ক্রু, রড এবং বোন ফিউশন করি। আবার ট্রমাটিক যদি কোনো কারণে ট্রমা হয়, বিশেষ করে কমন ফ্র্যাকচার যেগুলো, ওগুলো আমরা তাও ফিক্সেশন করি, স্টেবিলাইজেশন করি। তারপর স্পাইনাল স্টোনোসিস একটা কমন ডিজিজ বয়স্ক রোগীদের, যেগুলো নার্ভগুলোকে কম্প্রেস করে ফোরামে, তো এই সমস্ত কাজগুলো ল্যামিনেক্টমি আমরা করি। এই সমস্ত ফিক্সেশন, ল্যামিনেক্টমি, মোটামুটি সব ইয়েগুলো আমাদের 80% 90% আমাদের এখানে হয়। যেগুলো হয় না আসলে এগুলো বাইরে মুসলিম কয়েকটা দেশে হয়, যে সমস্ত দেশে গুলাই হচ্ছে এবং আপনারা করছেন, তাহলে মানে মেজর যেসব বাকেটটা অলমোস্ট সবগুলাই হচ্ছে। আমি একটু আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ মঞ্জুর ইসলাম স্যারের কাছে আসি। স্যার, আপনি কথা বলছিলেন যে ট্রমাটোলজি এবং হাড় ভাঙা ইত্যাদি বিভিন্ন এনে যে চিকিৎসা কিংবা অপচিকিৎসা, এবং এই যে মানে বিলম্বিত চিকিৎসা, অনেকে হয়তো বা কোথাও যাচ্ছে না, বাসার মধ্যে বসে আছে, এর কি কি ক্ষতিকর দিক আছে যে বিলম্ব? খুব কমন যেটা আমাদের এখানে দেখি মিস্টেক হয়, সেটা হলো যে এই সিম্পল ডিসলোকেশন, জয়েন্টগুলো ছুটে যায়, যেমন হিপ জয়েন্ট ছুটে যেতে পারে, শোল্ডার জয়েন্ট ছুটে যেতে পারে, ঠিক জায়গায় নেই, জয়েন্ট ছুটে যেতে পারে। তো এগুলো খুব যদি ফ্রেশ আসে, ইমিডিয়েটলি আসে, এত সিম্পল যে আমরা উইদাউট ইভেন কোনো অ্যানেস্থেশিয়া, জাস্ট একটু বেদনানাশক ওষুধ দিয়েই আমরা ম্যানিপুলেশন আমরা ভালো জানি, আমরা সঠিক বসিয়ে দিতে পারি, এবং এই ম্যাটার অফ 5 মিনিটস। কিন্তু সেই জিনিসটা যদি তখন করা না যায়, আর যদি হাড় ভাঙা বা ওদের কাছে যে উল্টোপাল্টা চিকিৎসা করে আসে, আমি হাজার চেষ্টা করলে, আমি যত বড় সার্জনই হই না কেন, আমি কোনো অবস্থাতেই সেই অরিজিনাল পজিশনে ফেরত দিতে পারবো না। এমন ধরনের উদাহরণস্বরূপ বলি, আমি শোল্ডার জয়েন্ট এত বাজে একটা জয়েন্ট যে এটা ডিসলোকেট খুব তাড়াতাড়ি হয়ে যায়, এবং ডিসলোকেট হয়ে যদি বসেই না দেওয়া যায়, দেরি হয়ে যায়, তখন ওই জায়গাটায় আর বসে না। কারণ ওই জায়গাটা ওই নদীর ভিতর যেরকম স্রোত বলে পারে, ওই একটা গর্ত থাকলে সেটা মাটি দিয়ে ভরাট হয়ে যায়, এখানেও স্পেসটা ভর্তি হয়ে যায়, পরে হাজার টানাটানি করে ওটা বসানো যাবে না। আর ওটা যদি বসাইতে নিয়ে আমি অপারেশনে যেতে হবে, ওপেন অপারেশন করতে হবে। আগে আমি পারতাম 5 মিনিটে ক্লোজ ডিডাকশন করে ফেলতে, আর ওপেন করতে হলে আমাকে এক্সটেন্সিভ অপারেশন করতে হবে। ওপেন বলতে কাটাছেঁড়া করতে হচ্ছে, এবং এখানে অনেক কমপ্লিকেশনও। আর সেটা না খালি করলে পারে, আমি যদি যত সুন্দর করেই পরিষ্কার করি না কেন, তারপরেও সেই অরিজিনাল জিনিসটা আর ফেরত পাবো না। আর কোনো অবস্থাতেই শোল্ডার মুভমেন্ট, অরিজিনাল শোল্ডার মুভমেন্ট আর ফেরত পাবো না। এটা বিরাট। আর হিপ জয়েন্টের ব্যাপারে তো আরও খারাপ অবস্থা। হিপ জয়েন্টে ওরকম হয়ে গেলে তো পারমানেন্টলি ক্রিপল হয়ে যাবে, এবং শর্টেনিং হয়ে যাবে, রোগী সবসময়ের জন্য অসুবিধা হয়ে যাবে। এই দুটো আমি একটা এক্সাম্পল বললাম। ঠিক তেমন হবে যেমন সিম্পল ফ্র্যাকচার সুপ্রাকর্নিয়াল, ওই হাতের কনুইয়ের কাছে যে ভাঙা বা ডিসলোকেশন, এগুলোর ক্ষেত্রেও এগুলো একেবারে সোজা জিনিস। কোনো সময় দেখা যায় যে অপচিকিৎসা কীভাবে হয়, ভাঙলো কিন্তু জায়গার মতো আছে, এদিক ওদিক সরে যায়নি, আমার কিচ্ছু লাগবে না, ওইকে শুধু ওড়না দিয়ে ঝুলিয়ে রাখলেই হয়, বা কিছুদিন নড়াচড়াটা বন্ধ করলেই হয়। কিন্তু সেক্ষেত্রে দেখা যাবে যে উল্টোপাল্টা ব্যান্ডেজ দিয়ে নানা রকম টানাটানি করে ভালোটাকে খারাপ করে দিল। ডিসপ্লেস নাই, কিছু নাই, পজিশন ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু ওই উল্টো চিকিৎসার জন্য সেটা নষ্ট হয়ে গেলো। ঠিক তেমনভাবে আমাদের অনেক মানে অপরিপক্ক ডাক্তাররাও সমস্যা করে ফেলে। যেমন ধরেন, আমি পোলিও কেস আছে, পোলিও কেস হলো একদিকের ম্যাসল ঠিক থাকে না, আরেক দিকের ম্যাসল বেশি থাকে, তো ইমব্যালেন্স হয়ে যায়। তো ইমব্যালেন্স ঠিক করতে নিয়ে ওর ডিফর্মিটি হয়, কন্ট্রাকচার হয়। কন্ট্রাকচার ঠিক করতে নিয়ে ওটা লেংথেনিং করে দেয়,
লেনদেন, কিন্তু কাজ মানে ওটার মাসল উইক থাকে, উইক মাসলটাকে আরও উইক করে ফেলা হলো। তো কাজ মানে কাজের কাজ কিছু হলো না, পরবর্তী ডাক্তারও আর কিছু করতে পারবো না তখন। এইগুলোকে বলছি আমি অপচিকিৎসা। আর একটা বলতে চাচ্ছিলাম যে অতি চিকিৎসা। অতি চিকিৎসা মানে প্রয়োজন নাই চিকিৎসা, যেমন উদাহরণ বললাম ছোটো বাচ্চাদের বেলায়, বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের ওপেন বা কেটে অপারেশন করার প্রয়োজন হয় না, ক্লোজ মেথডে আমরা চিকিৎসা করতে পারি। তো সেই চিকিৎসা করলে আমাদের রেজাল্ট অনেক ভালো হয়। তো প্রয়োজন নেই, কিন্তু অনেক সময় আমরা মানুষের করি কি, অনেকেই, সবাই তো এটা করে না, খুব অল্প সংখ্যক অপ্রয়োজনীয় অপারেশন করে ফিক্স করে দিল। ওটা হলো কি দুটো জিনিস, একটা হলো ইনফেকশনের রিস্ক থেকে গেল, দুই নম্বর হলো যে ছোটো বাচ্চাদের আর একটা সমস্যা হয়, সেটা হলো গ্রোয়িং চাইল্ডদের হাড় বড় হয়। তো হাড় বড় হওয়ার যে মেকানিজমটা, সেটা একটা প্লেটের মাধ্যমে কন্ট্রোল করে। তো সেই প্লেট ইনজুরি হয়ে গেলে বাচ্চার গ্রোথটা, মাথার দিকে একটা প্লেট থাকে, তো সেটা গ্রোথটা ঠিক মতো না হলে হাড়ের ডিফর্মিটি ডেভেলপ করবে, হাত একদিকে বাঁকা হয়ে যাবে। এগুলো মানে এই হাত দিয়ে সে আর কাজ করতে পারবো না। তো এগুলো মানে অ্যাভয়েড করা সম্ভব এটা ইজিলি। এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস স্যার, যেটা বলছেন অতি চিকিৎসা কিংবা অপচিকিৎসা তো আছে, অতি চিকিৎসাও মানে খুব বেশি মারাত্মক। কারণ স্যার যেটা বলেছেন যে বিশেষ করে ছোট বাচ্চাদের, তার তো গ্রোয়িং এজ, তো সে যখন এই জিনিসটা ঘটবে যে তার হাতটা সে ডিফর্ম হয়ে গেছে, সে তো হাতে লিখতেও পারবে না, পড়াশোনাটাও বন্ধ হয়ে যাবে, যে কোনো কাজই তো তার বন্ধ হয়ে যাবে। তো এই ব্যাপারে আসলেই আমাদের সাধারণ জনগণকে অবশ্যই সতর্ক থাকতে হবে। স্যার আরেকটা প্রশ্ন করি যে মহিলাদের ব্যাপারে, মহিলাদের আমরা যেটা বলি পোস্ট মেনোপজাল এজ, যেটা মেনোপজের পরে বলে যে হাড়ের ক্ষয় রোগজনিত কারণে ফ্র্যাকচার, যেটা হাড় ভাঙাটা বেশি হচ্ছে। তো ওই বয়সে কোন ধরনের ফ্র্যাকচারগুলো বেশি পান আপনারা? বা প্রচুর পাই, এবং বিশেষ করে আমার মনে হয় আমলদার বেশি পাই, স্পাইনে বেশি ইনভলভ করে বেশি, তারপরে হিপ জয়েন্টে করে বিভিন্ন জায়গায়। এই অস্টিওপোরোসিস বলি আর কি, অস্টিওপেনিয়া বা অস্টিওপোরোসিস, এই অস্টিওপোরোসিস মানে হাড়ের মানে ঘনত্ব কমে যায়, এবং এটা মেইনলি হরমোনের ইমব্যালেন্সের কারণে, বা বিশেষ করে মেনোপজাল বা এদের মেয়েদের এটা বেশি ইনসিডেন্ট বেশি, পুরুষদেরও হয়, কিন্তু অস্টিওপোরোসিসটা মেয়েদের সমস্যাটাই বেশি হয়। তো সেক্ষেত্রে প্রিভেনশন আছে, ভালো প্রিভেনশন আছে। হ্যাঁ, এক নম্বর হলো যে হরমোনের ইমব্যালেন্স থাকলে সেটাকে কভার আপ করা, আবার এই ডেফিসিয়েন্সির জন্য হতে পারে, ক্যালসিয়াম ভিটামিন ডি এগুলোর জন্য হতে পারে, সেগুলো রিপ্লেসমেন্ট করে দেওয়া। আর একটা হলো যে যদি এগুলো থাকে, তো ফার্দার ডিফর্মিটি না হওয়ার জন্য, ওই কম্প্রেশন না হওয়ার জন্য আমাদের এক্সটার্নাল ডিভাইস আছে, সেগুলো দিয়ে আমরা প্রিভেন্ট করতে পারি। আর আমার মনে হয় স্পাইনের ক্ষেত্রে বোধহয় ইন্টারনাল ওদের ব্যবস্থা আছে, যেগুলো দিয়ে ওরা ইচ্ছা করলে ওগুলো প্রিভেন্ট করতে পারে। কিন্তু মূল কথা হলো যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তো সেই জন্য আমরা প্রিভেন্ট করার জন্য অ্যাডভাইস করতে পারি রোগীদেরকে এইটা করার। হ্যাঁ জি। তারপরে অ্যাক্টিভিটি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি ভেরি ইম্পর্টেন্ট। আর এইসব ক্ষেত্রে কাউন্সিলিং খুব ইম্পর্টেন্ট। কাউন্সিলিং, যে পেশেন্ট মানে কোনো সময় যদি এইসব কারণে ব্যথা হয়, রোগী করে কি আরও একেবারে সব কিছু ছেড়ে দিয়ে বসে পড়ে, আমি আর মানে চিন্তা পারবো না, আর কিছু করতে পারবো না আমি, সুতরাং এটা করলে আরও বেশি খারাপ হয়ে যাবে। মানে একে তো হরমোনাল ইমব্যালেন্স, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি, তারপর জীবনযাত্রার মানোন্নয়নের সাথে সাথে আপনার এবং আপনার পরিবারের সুচিকিৎসার নিশ্চয়তায় বিশ্বমানের সকল স্বাস্থ্যসেবার সুযোগ সুবিধা নিয়ে গড়ে তুলেছে চট্টগ্রামের সর্ববৃহৎ প্রাইভেট হাসপাতাল পার্ক ভিউ হসপিটাল, যেখানে পাওয়া যাবে প্যাথোলজির সকল পরীক্ষা নিরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই সহ আধুনিক ডায়াগনস্টিক সেন্টারের সকল সুযোগ সুবিধা। প্রতি বছর বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক রোগী পার্শ্ববর্তী দেশ ভারত, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইউরোপ এবং আমেরিকাতে চিকিৎসার জন্য যায়। আমাদের উদ্দেশ্য হচ্ছে সাধ্যের মধ্যে সেই বিশ্বমানের স্বাস্থ্যসেবা চট্টগ্রামের মানুষের দোরগোড়ায় পৌঁছানো। কোর অফ কেয়ার সমন্বিত স্বাস্থ্যসেবার এই উদ্দেশ্যকে সামনে রেখে পার্ক ভিউ হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু। পার্ক ভিউ হসপিটাল এবং ডায়াগনস্টিক সেন্টারকে আমরা সাজিয়েছি রোগীদের সর্বোচ্চ স্বাস্থ্যকে গুরুত্ব দিয়ে। দেশের সর্বস্তরের মানুষের সুচিকিৎসার নিশ্চয়তায় সপ্তাহে 7 দিন 24 ঘন্টা আমরা এনে দিচ্ছি দেশের সর্বাধুনিক চিকিৎসা সেবা, যা এখন আপনার দোরগোড়ায়। পার্ক ভিউ হসপিটাল, কোর অফ কেয়ার।
তাই বন্দরনগরী চট্টগ্রামে স্বাস্থ্যসেবার প্রতিকৃত ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড দীর্ঘ ৩৩ বছরেরও অধিক সময় ধরে সকল শ্রেণী পেশার মানুষকে আস্থা ও বিশ্বস্ততার সাথে নিরলসভাবে উন্নতমানের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠান। চট্টগ্রামের প্রাণকেন্দ্র জিএসি মোড়ের OR নিজাম রোডে অবস্থান করছে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল। পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিত করে রোগ নির্ণয়ের জন্য যেমন রয়েছে বিশেষায়িত ল্যাব ও ডায়াগনস্টিক সার্ভিস, তেমনি রোগ নির্ণয় পরবর্তী চিকিৎসা সেবা প্রদানের জন্য রয়েছে হসপিটাল সার্ভিস, হার্ট সেন্টার ও সার্ভিস, এমনকি অত্যাধুনিক RT-PCR এর সমন্বয়ে পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা, ICU, CCU, HDU, NICU, PICU, CICU, ডায়ালাইসিস ওয়ার্ড অ্যান্ড ডিলাক্স কেবিন, এমনকি দেশে বিদেশে প্রশিক্ষিত ডাক্তারদের কনসালটেশন টিম ও ল্যাব টেকনিশিয়ান। চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড। Welcome to Southern Medical College and Hospital, which was established 19th January 2005, is approved by Ministry of Health and Family Welfare, affiliated by the University of Chittagong, recognized by the Bangladesh Medical and Dental Council, aiming to give nation a group of luminous medical graduates. Southern Medical College and Hospital have a large green campus situated on 2.5 acres of land. The green scenery and beautiful view is so attractive to patients, students and all visitors. Hospital with 500 bed capacity is also situated in college area, where we can have full range of surgical procedure with operation theatre, recovery room, patient ward and other medical faculties. ডিসিউজ অ্যাট্রফি হয়ে যাবে এবং ব্যবহার না করলে বলে অটোমেটিক আরো বেশি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা স্যার বলেছেন। পোস্টমনিপোজাল এজ, যেটা মহিলাদের মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে যে জিনিসটা ঘটে, তখন একটা সাইকোলজিক্যালিও দেখা যায় মহিলারা একটু একটা প্যানিক থাকে বা একটা অস্থিরতা কাজ করে। তো সেই সময়ে যে হাড়ের ঘনত্বটা কমে যায় এবং তখনই বিভিন্ন জায়গায় ফ্র্যাকচার বা ভেঙে যাওয়ার প্রবণতাটা বেশি থাকে। তো সেই সময় আসলে এই যে স্যার যেটা বললেন যে ক্যালসিয়াম, ভিটামিন ডি এই জাতীয় ওষুধগুলো তো ম্যান্ডেটরি, সেই সাথে ডাক্তারি পরামর্শ মতো দরকার প্রয়োজনে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপিও নিতে হতে পারে। এবং স্যার আরও একটা যেটা খুব ইম্পর্টেন্ট কথা বললেন যে ওই ব্যথার জন্য মানে হাঁটাচলা বা নড়াচড়া বন্ধ করে বসে থাকলে সেটা আরও বেশি ক্ষয়ে যাবে। অনেক ধন্যবাদ স্যার। আর একটা প্রশ্ন যে রিহ্যাবিলিটেশন, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এবং আমাদের এখানে সবচেয়ে বেশি নেগলেক্টেড হলো এই রিহ্যাবিলিটেশন বা ফিজিওথেরাপি যেটা বলে, এবং ম্যাল ট্রিটমেন্ট হয় এখানে ম্যাল ট্রিটমেন্ট কীরকম প্রপার। আর আমাদের এই সাবজেক্টটা আসলে সত্যিকারভাবে ডেভেলপ করেনি। আর এই সাবজেক্ট ডেভেলপ করেনি একদিকে, আর একদিকে বলবো যে মানে উল্টোপাল্টা ডেভেলপ করছে, মানে সঠিক ইয়েতে নাই শর্টকাট মেথডে তাড়াতাড়ি পয়সা আনার জন্য কিছু ওষুধ। একটু সমস্যা আছে, আমি একটু বলি, শুধু তো ডক্টরদের কাজ না, এখানে আসলে ভালো টেকনিশিয়ানও দরকার হয়, সেটাও একটা প্রবলেম। এটা তো ডাক্তার না, এটা আসলে তো অ্যাডভাইস হয়তো বা অ্যাডভাইস দিতে পারবে, কিন্তু পড়াতে ফিজিওথেরাপি ট্রেন লোক, এবং সেই ট্রেনিং পর লোকের কিন্তু নিদারুণ অভাব। পুরা চিটাগাং শহরে আমার পছন্দ মতো মাত্র একজন ফিজিওথেরাপিস্ট আছে, যিনি মানে পঙ্গুর থেকে 1976-এ পোস্ট গ্রাজুয়েট করা, এবং সেই লোকই একমাত্র যে ম্যানিপুলেশন এবং এই এক্সারসাইজ প্রোগ্রামটা জানে। কিন্তু হাজার পথে পথে ফিজিওথেরাপি ক্লিনিক আছে, সবাই করে কি ওই হিট থেরাপি দিল, ওয়াটার থেরাপি দিল, এটা দিল ওটা দিল, কিন্তু ম্যানিপুলেশন করে এবং এই এক্সারসাইজের মাধ্যমে যে রিহ্যাবিলিটেট করা সেটা করে না। যেমন একটা উদাহরণ বলি, নি জয়েন্ট রিপ্লেস করে দিলেন, সমস্ত জায়গায় নি জয়েন্ট রিপ্লেস করলে ফার্স্ট ডে থেকে ফিজিওথেরাপি আছে। এক্সারসাইজ প্রোগ্রাম বা যেসব আছে সেগুলো প্রথম দিন থেকেই করা যায়, কিন্তু জুডিশিয়াসলি করতে হবে। জুডিশিয়াসলি না করলে কিন্তু উল্টো কাজ হবে। যেমন আপনার শোল্ডার জয়েন্টে ফ্রোজেন শোল্ডার হলো, আপনি ভীষণ অ্যাকিউট পেইন আছে, সেই অ্যাকিউট পেইনটা একটু না কমেই আপনি ওকে বললেন যে তুমি নিজে নিজে খুব করে ব্যায়াম করো, তো সেটা তো হবে না। ওকে ম্যানিপুলেট করে ধীরে ধীরে ওকে বুঝিয়ে আস্তে আস্তে যে জানে কাজটা তাকে মুভ করতে হবে।
এবং এটা খুবই নেগলেক্টেড, আমাদের দেশে খুবই নেগলেক্টেড। আর কাউন্সিলিং করা যায় না, রোগীদের সমস্যা হলে কাউন্সিলিং করে না আমাদের। এই কাউন্সিলিং জিনিসটা আসলে আমাদের সাধারণ মানুষের মধ্যে মনে হয় না এখনো ওইভাবে প্রচলিত হয়েছে, যেটা পশ্চিমা বিশ্বে অনেক বেশি এগিয়ে আছে। আমাদেরও এই ব্যাপারে আসলে গুরুত্ব দিতে হবে। স্যার, আমি একটু ডাক্তার মোহাম্মদ আউয়ালের কাছে যাই। আপনারা পিএলআইডি, হ্যাঁ, এই সম্পর্কে যদি একটু বলেন, খুব কমন একটা সমস্যা আমাদের দর্শকদের কাছে। পিএলআইডি মিনস পোলাস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক। এটা এক ধরনের তরুণাস্থি বলে বাংলায়। মেরুদণ্ডের দুই হাড়ের মাঝখানে একটা নরম হাড়। তো এটা মেনলি মেরুদণ্ডের একটা ইম্পর্টেন্ট পার্ট। এটার জন্য আমাদের দেশে পিএলআইডি বলতে মেনলি আমরা লাম্বার ডিস্ক পলাপসটাকে বুঝি। তো যেটা হয়, এটার সম্বন্ধে বিভিন্ন ভুল ধারণা সমাজে প্রচলিত আছে। এটা যেহেতু পিএলআইডি হইলে যে সার্জারি লাগবে তা না। তো যে জিনিসটা স্পাইন সার্জারিতেও সবসময় যেটা ইম্পর্টেন্ট সেটা হলো যে আইসোলেশন, কোনটা সার্জারি লাগবে আর কোনটা লাগবে না। এটা এখানে এরর মার্জিন খুব ন্যারো, আপনি ভুল করে দেবেন। তো যেটা আপনাকে সার্জারি করা লাগবে সেটা অবশ্যই সার্জারি করতে হবে, আর যেটা সার্জারি করা যাবে না সেটা অন্য মেথডে আপনাকে চিকিৎসা করতে হবে। ওখানে সার্জারি করার কোনো প্রশ্নই আসে না এবং পরে আরও ক্ষতি হতে পারে। তো পিএলআইডি যেটা হয়, পিএলআইডি ডিস্ক প্রলাপসের জন্য প্রথমে পেশেন্টের প্রথম দিকে কোমর ব্যথা করে যখন পিএলআইডি ডিস্কটা প্রলাপসে আরও একটু বাড়ে, তখন হয় নার্ভের উপর চাপ লাগে, তখন ওই নার্ভ রুট বরাবর ওর ব্যথা হয়। এটাকে আমরা বলি রেডিকুলোপ্যাথি। তো এই জন্য পেশেন্ট আমাদের কাছে কোমর ব্যথা নিয়ে আসে এবং রেডিকুলোপ্যাথি নিয়ে আসে। তো দুইটা হিস্ট্রি দিবে। বহু সময় দেখা যায় পেশেন্ট বলে আমাদের তো বেশ কিছুদিন আমার কোমরে ব্যথা ছিল, এখন কোমর ব্যথাটা বেড়ে গেছে, সাথে পায়ের ব্যথাটা বেড়ে গেছে এবং পায়ের ব্যথাটা খুব সিভিয়ার। তো এই প্রবলেমটা থাকবে। সাথে আমরা যদি এক্সামিনেশন করি, যদি দেখা যায় ওই যে নার্ভ রুট কম্প্রেশন করে ওই নার্ভ রুট বরাবর ওর নিউরোলজিক্যাল ডেফিসিট থাকে, হয় ওর অনুভূতি কম হবে, মাসেল পাওয়ারটা কম থাকবে। এটা দেখলে আমরা মোটামুটি জানা করতে হলো ডিস্ক পলাস, এবং কিছু ইনভেস্টিগেশন, স্পেসিফিক ইনভেস্টিগেশন আছে। তো ওই ইনভেস্টিগেশন করে মেনলি এক্ষেত্রে আমি বলবো এমআরআইটা খুব জরুরি। কিন্তু এমআরআই করার আগে আমাদের যেটা হবে কি, আমাদের যেটা সব রোগের ক্ষেত্রে আমাদের যেটা করা উচিত, বেসিক ইনভেস্টিগেশনগুলো আগে করে রাখা উচিত। মানে ব্যাক পেন হলে যে ডিস্ক পলাপস হবে এরকম কথা নয়, রেডিকুলোপ্যাথি। তো আমাদের বয়সের সাথে পেশেন্টের কন্ডিশনের সাথে মিলে আমাদের বেসিক ইনভেস্টিগেশনগুলো করে রাখা উচিত। তো আমি ওই জন্য সাজেস্ট প্রথমে আমাদেরকে একটা এক্সরে করতে হবে, সিম্পল এক্সরে করে দেখতে হবে। কারণ ডিস্ক পলাপস হলে যেরকম রেডিকুলোপ্যাথি হয়, কোনো কারণে ডিসপ্লেসমেন্ট ভার্টিব্রা যদি থাকে, তারও নার্ভের রুটে প্রেশার লাগলে ওখানেও ইয়ে হবে। তো এখন আমরা দুইটা কিন্তু চিকিৎসা ভিন্ন, সার্জারি লাগলে সার্জারিটা ভিন্ন। তো ডিস্ক পলাপসের ক্ষেত্রে আমরা যেটা বলি, সার্জারির যে সমস্ত পেশেন্টগুলো করবো এগুলো ওর কমপ্লিকেশন, মানে যে কমপ্লেনগুলো থাকবে ওগুলো স্পেসিফিক থাকে, বোঝাই যায় এক্সামিনেশন করলে, এবং ডায়াগনোসিস করে আমরা কনফার্ম করতে পারি মেলে এমআরআই। তো ও যদি ডেফিনিট নিউরোলজিক্যাল ডেফিসিট থাকে এবং হিস্ট্রিটা পজিটিভ হয়, এবং আরেকটা স্ট্রেট লেগ রাইজিং টেস্ট বলে ওটাও পজিটিভ আসে, এবং ওর ডায়াগনস্টিক টুল যেটা এমআরআই, এটা তো যদি পজিটিভ কোনো সাইন থাকে, তাহলে এই সমস্ত ক্ষেত্রে আমরা পেশেন্টে সার্জারির জন্য অ্যাডভাইস করি, এবং তখন সার্জারি দরকারই হয়। এটাতে একটু প্রশ্ন করি যে আমাদের দেশে কিন্তু মানে ওবেসিটি, চাইল্ড ওবেসিটি বলেন, এডাল্ট ওবেসিটি, কারণ আমরা এখন ওই যে প্রসেস ফুডের উপর বেশি ঝুঁকে যাচ্ছি। তো ওবেসিটি কি কোনো লো ব্যাক পেইন বা এগুলো? হ্যাঁ, ওবেসিটি মেনলি রোল প্লে করে ব্যাক পেইনের ক্ষেত্রে, শুধু ব্যাক পেইন। আরেকটা হলো যে কম্পিউটার দেখা বা কম্পিউটার, হ্যাঁ, ওটা হলো নেক পেনের ক্ষেত্রে করে। নেক পেন, ব্যাক পেনের ক্ষেত্রে এই সমস্ত কাজগুলো অবশ্যই হ্যাম্পার করে। বেশি কম্পিউটার, তারপরে আমরা যে সোশ্যাল মিডিয়াতে আনহেলদি পোস্টারে ইউজ করি, টিভি দেখি, এই সমস্ত কারণে বেকার। তো ডিস্ক পলাপসের ক্ষেত্রে এগুলো প্রিসিপিটেটিং ফ্যাক্টর, তবে কনফার্ম এটা বলা যাবে না যে এটার জন্য ডিস্ক পলাপস আছে। আমরা এমনও পাইছি, বাচ্চা ছেলেদেরও পাইছি, আবার লিড অ্যান্ড চিন ইয়েদের পাইছি। আমাদের একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা অনেক কিছুই জানলাম হাড়ের রোগ, এবং আমাদের শ্রদ্ধেয় অধ্যাপক ডাক্তার মঞ্জুরুল ইসলাম স্যার এসেছেন, আমাদের ডাক্তার আব্দুল্লাহ আউয়াল এসেছেন। ওনারা অনেক কিছু বললেন এবং আমরা অনেক কিছুই জানলাম। তো এই ব্যাপারগুলোতে খুব সতর্ক থাকতে হবে। বিশেষ করে স্যার যেটা বললেন যে রিহ্যাবিলিটেশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, কাউন্সেলিং ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এগুলোতে আমাদেরকে এগিয়ে আসতে হবে। থাকুন আমাদের ডক্টর স্টেশনের সাথে, থাকুন এটিএন বাংলার সাথে। সকলকে ধন্যবাদ।